So basically I am going to start a 100 days playlist for the machine learning, and it will be a very detailed course of machine learning. And I hope if you complete from day 1 to day 100, then you will have a very brief idea about the machine learning. তোমরা যদি এই machine learning এর কোর্সটি করো, then after the completion of the 100 day, 100 দিনের শেষে কিন্তু তোমরা একটা ইন্টারমিডিয়েট ফেজ অফ মেশিন লার্নিংয়ের একটা স্টেটে পৌঁছাতে পারবে, যেখানে তোমাদের কাছে খুব ভালো লেভেলের বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট ফেজ অফ মেশিন লার্নিংয়ের নলেজ থাকবে, অ্যান্ড ইউ ক্যান অবভিয়াসলি অ্যাপ্লাই দ্যাট নলেজ ইনটু দ্য ফিল্ডস অফ ডিফারেন্ট অ্যাসপেক্টস। নাও এটা একটা এন্ড টু এন্ড লার্নিং হতে চলেছে। দিস ইজ গোয়িং টু বি আ ভেরি basic to intermediate, and this is going to be a end to end learning. Okay, and we are not going to specify algorithms much in this course. We are going to learn the flow of the projects, we are going to learn the model selection, pre-processing, etc. And obviously we are going to learn the end to end project completion. অর্থাৎ আমরা শুধুমাত্র এটা দেখব না যে একটা মেশিন লার্নিংয়ে অ্যালগরিদম কীভাবে কাজ করে, অ্যালগরিদমটা আমরা শিখব, কিন্তু অ্যালগরিদমের সাথে সাথে আমরা যেটা মেন ফোকাস করব এই 100 দিনের প্লে লিস্টে, সেটা আমাদের মেন ফোকাস থাকবে যে একটা মেশিন লার্নিংয়ে প্রজেক্ট কী করে এন্ড টু এন্ড বিল্ড করতে হয়, মডেল সিলেকশন কী করে করতে হয়, প্রি প্রসেসিং কী করে করতে হয়, অ্যান্ড অবভিয়াসলি আমরা দেখব যে একটা মেশিন লার্নিংয়ের প্রজেক্ট এন্ড টু এন্ড কী করে ডেভেলপ হয়। তো মেশিন লার্নিংয়ে অ্যালগরিদমের থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু একটা প্রজেক্ট কী করে আমরা end to end build করব, and then after the project being completed, what will be the use and interpretation of that project. That is very important in terms of machine learning. Now machine learning বলতে আমরা কি বোঝাতে চাইছি, what is machine learning? So the point is, if I talk about machine learning, then it is a field of computer science, you can tell. এটা কম্পিউটার সায়েন্সের এমন একটা ফিল্ড it is a field of computer science that uses statistical techniques, যেটা statistical technique গুলোকে ইউজ করে, and let me write it also. And to give the computer the ability to learn with data without explicitly being programmed. মানে আমি বলতে চাইছি যে মেশিন লার্নিং হচ্ছে এমন একটা ফিল্ড অফ ডেটা সায়েন্স বা এমন একটা ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স যেটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোকে ইউজ করে, অ্যান্ড ওই স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোকে ইউজ করার পরে আলটিমেটলি আমরা যে ইনপুট ওকে দিচ্ছি বা যে টাইপের ডেটা আমরা ওকে দিচ্ছি, সেই ডেটাগুলোকে নিয়ে ও একটা রেজাল্ট আমাদেরকে বা একটা প্যাটার্ন আমাদেরকে খুঁজে দেবে। নাও এটাকে এক্সপ্লিসিটলি কোড করতে হয় না। হোয়াট ডু আই মিন বাই দ্যাট, যে এটাকে এক্সপ্লিসিটলি কোড করতে হয় না। সাপোজ আমায় যদি পাইথনে কোনো কোড লিখতে হয়, সাপোজ আমি পাইথনে যদি এখন লিখি যে সাম a প্লাস বি,
এই যে এক্সপ্লিসিট কোড আমি করলাম পাইথনে সাম অফ a প্লাস বি, এখানে a কে আমি একটা ভেরিয়েবল হিসেবে স্টোর করেছি পাইথনে, আর b কে একটা ভেরিয়েবল হিসেবে স্টোর করেছি। এর ফলে আলটিমেটলি আমি যখন সাম a প্লাস বি করবো, পাইথন কিন্তু আমাকে a আর b এর সামটা দেবে, ঠিক আছে। কিন্তু আমাকে যদি এখন 3টে নাম্বারের সাম বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পাইথনের এই যে কোডটা আমি লিখেছি, এই কোডটা কিন্তু আমাকে 3টে নাম্বারের সাম দেবে না। এই কোডটা কিন্তু আমাকে আলটিমেটলি 2টো নাম্বারের সামই দিতে পারবে। তো এটা এর একটা লিমিটেশান। কিন্তু আমাকে যদি 3টে নাম্বারের বা 4টে নাম্বারের সাম বের করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি এই কোডটার উপরে রিলাই করতে পারবো না। দিস কোড উইল নট গিভ মি 3টে বা 4টে নাম্বারের সাম। দিস কোড উইল অনলি গিভ মি সাম অফ 2 নাম্বারস। দিস ইজ অনলি গিভিং মি 2 নাম্বার সাম, right? Now the question here is that is very important also, যে তাহলে কি মেশিন লার্নিং ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের থেকে আলাদা? মেশিন লার্নিংয়ে এমন কি ডিফারেন্স আছে যে কারণে আমরা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং থেকে সরে গিয়ে মেশিন লার্নিংয়ের দিকে এতটা ফোকাস করছি? তো বেসিক যে ডিফারেন্সের কথাটা যেটা বলতে হয়, যে মেশিন লার্নিংয়ের সাথে প্রোগ্রামিংয়ের যে বেসিক ডিফারেন্সের যে জায়গাটা, সো দ্যাট ইজ অ্যারাইজিং বিকজ সাপোজ আমার কাছে আমি মেশিন লার্নিংয়ে একটা প্রজেক্ট ডিপ্লয় করলাম, অ্যান্ড প্রজেক্ট ডিপ্লয় করার সময় আমি সাম অফ নাম্বারস করছি। ও মেশিন লার্নিংয়ের প্রজেক্টটা প্রত্যেকবার দেখছে যে আমি নাম্বারগুলো সাম ক্যালকুলেট করছি, প্রত্যেকবার আমি নাম্বারগুলোর সাম ক্যালকুলেট করতে বলছি। তো ও কিন্তু এটা থেকে একটা ইন্টারপ্রিটেশন বা একটা প্যাটার্ন ফাইন্ড করে নেবে, যে যখনই এই প্রজেক্টটা দিচ্ছে এ কিন্তু সাম ফাইন্ড করতে বলছে। তো আলটিমেটলি মেশিন লার্নিংয়ের যে মডেলটা আমরা সেট করব, সেই মডেলটা কিন্তু একটা ট্রেনিং পাবে, অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট ট্রেনিং পরের বার আমি যখনই কোনো সেট অফ নাম্বারস দেবো, ও কিন্তু অটোমেটিক্যালি আমাকে সাম বের করে দেখিয়ে দেবে। সেটা কিন্তু কোনো দিনই প্রোগ্রামের ক্ষেত্রে হবে না। প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আচ্ছা, তারপরে বলে রাখি যে মেশিন লার্নিংয়ে আমি ধরো 2টো সাম করছি, 2টো নাম্বারের সাম করছি বা 3টে নাম্বারের সাম করছি, পরের সেটে যদি 10টা নাম্বারও চলে আসে, ও কিন্তু আলটিমেটলি ওর ট্রেনিংয়ের বেসিসে 10টা নাম্বারের সামই আমাকে করে দেখাবে, বা প্যাটার্ন অনুযায়ী ও 10টা নাম্বারের সামই করে দেবে। ওর কিন্তু সেই লিমিটেশানটা নেই যে 2টো নাম্বারের প্রোগ্রাম লেখা হয়েছে বলে 2টো নাম্বারেরই সাম দেবে। এক্ষেত্রে প্রোগ্রামের সাথে ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের সাথে ডিফারেন্সটা কোথায়? ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের সাথে ডিফারেন্সটা হচ্ছে যে আলটিমেটলি ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা কী করছি, ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ে আমরা ফোকাস করছি যে যতটা কোডে দেওয়া থাকছে ততটাই হবে। কিন্তু মেশিন লার্নিংয়ে কিন্তু যতটা ও কিন্তু প্যাটার্নটা ইভ্যালুয়েট করছে, প্যাটার্নটা বুঝছে যে সাম করতে হবে। তো 2টো নাম্বার হোক, 3টে নাম্বার হোক, 10টা নাম্বার হোক, ওর কিছু যায় আসে না, ও কিন্তু সামটা ক্যালকুলেট করে দেবে আমাদেরকে। নাও আচ্ছা, আমরা এবার যদি দেখার চেষ্টা করি যে ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের সাথে মেশিন লার্নিংয়ের কী ডিফারেন্স আছে। সো তো ইন কেস অফ ট্র্যাডিশনাল প্রোগ্রামিং কী হচ্ছে, ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ে আমাদের কাছে একটা ডেটা সেট আছে, অ্যান্ড আমাদের কাছে একটা প্রোগ্রাম আছে। এই ডেটা সেট আর প্রোগ্রামটাকে আমরা কী করছি, এই ডেটা সেট আর প্রোগ্রামটাকে আমরা কম্পিউটারকে দিচ্ছি, অ্যান্ড কম্পিউটার আলটিমেটলি এই ডেটা সেট আর প্রোগ্রামটাকে ইউজ করে আমাকে একটা আউটপুট দিচ্ছে, right? Now this is the concept of traditional programming. Now if I go with the machine learning, then what is happening in case of machine learning? So in case of machine learning, what is happening, that আমাদের কাছে ডেটাও আছে, আমাদের কাছে আউটপুটও আছে, আমাদের কাছে ইনপুটও আছে। আমাদের কাছে 3টে জিনিসই আছে, অ্যান্ড 3টে জিনিসই আমরা কী করছি, 3টে জিনিসই আমরা কম্পিউটারকে দিচ্ছি, and computer is taking all of those things, and computer is evaluating the pattern that is hidden inside it, and computer প্রোগ্রামটা নিজেই তৈরি করে নিচ্ছে। কম্পিউটারকে আমাদের প্রোগ্রাম তৈরি করে দিতে হবে না, কম্পিউটার উইল create the program on its own, and with the help of that program computer can find out the pattern that is required to solve the problems. Now so ultimately that is the concept, or that is the difference of machine learning with the traditional programming. Now in case of computer in case of traditional programming,
দ্য লজিক উই হ্যাভ টু গিভ, আমাদেরকে লজিকটা দিতে হবে, যে লজিকটা দিয়ে আলটিমেটলি যে কোডটার কথা আমি বলছি, আমি যদি কম্পিউটারের কথা বলি, তো আলটিমেটলি যদি আমি ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের কথা বলি, তো ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের লজিকটা আমাদেরকে দিতে হবে, অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট লজিক প্রোগ্রামটা অপারেট করবে। কিন্তু ইন কেস অফ মেশিন লার্নিংয়ে কিন্তু আমাকে কোনো লজিক দিতে হচ্ছে না, আমাকে কি দিতে হবে, আমাকে জাস্ট ডেটাটা দিতে হবে, আউটপুট দিতে হবে, ইনপুট দিতে হবে, ফ্যাক্টর দিতে হবে, আর আলটিমেটলি ও কিন্তু প্রোগ্রাম, লজিক, প্যাটার্ন সব নিজেই খুঁজে নেবে। সো দিস ইজ আ বিগ বেনিফিট of machine learning or of using machine learning. So basically program, logic and all of the things that are required, like if I talk about patterns also, প্যাটার্নস মানে দুটো ডেটার মধ্যে বা ডেটা সেটের বিভিন্ন অবজেক্টের মধ্যে কী কী প্যাটার্ন আছে সেটাও কিন্তু খুঁজে নেবে। তো এক্সপ্লিসিটলি যদি কোনো কোডিংয়ের ব্যাপার আসে, ট্রেডিশনাল প্রোগ্রামিং কী নিয়ে কাজ করে, এক্সপ্লিসিট কোডিং নিয়ে কাজ করে। এক্সপ্লিসিট কোডিং নিয়ে কাজ করে মানে সেখানে বাইরে থেকে আমাদেরকে কোড করে দিতে হয়, অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট কোড ট্রেডিশনাল প্রোগ্রামিং কাজ করে। কিন্তু আমরা যদি এখানে সেটা লেখাও আছে, ইট ইজ আ ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স দ্যাট ইউজেস স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স টু গিভ কম্পিউটার সিস্টেম দ্য অ্যাবিলিটি টু লার্ন উইথ ডেটা উইথাউট এক্সপ্লিসিটলি বিং প্রোগ্রামড। মেশিন লার্নিং কিন্তু এক্সপ্লিসিট প্রোগ্রামের উপর ডিপেন্ড করে না, ও নিজের প্রোগ্রাম নিজে তৈরি করে নিতে পারে, অ্যান্ড অন দ্য বেসিস অফ দ্যাট প্রোগ্রাম ও কিন্তু ওর যা যা প্যাটার্ন খোঁজার, যা যা বেস খোঁজার, ও কিন্তু ও খুঁজে নিতে পারবে। নাও এর একটা এক্সাম্পল এরকম দেওয়া যেতে পারে যে একটা মেশিন লার্নিংয়ে যদি দুটো নাম্বারের সামের ট্রেনিং পায়, যে দুটো নাম্বার আছে, মেশিন লার্নিংকে ট্রেনিং দেওয়া হলো যে দুটো নাম্বার 3 আর 5, তার সাম বের করবো 8। পরের স্টেপে যদি মেশিন লার্নিংটাকে 1000টা বা 10,000টা নাম্বারও দেওয়া হয়, ও কিন্তু তাদের সাম বের করে দেখিয়ে দিতে পারবে। তো আলটিমেটলি ওর কাছে সেই ট্রেনিংটা চলে এসছে, তো ও কিন্তু ওই সেই সামটা বের করে আমাকে দেখাতে পারবে, যে যতগুলো নাম্বারই আমি দিই না কেন, 10,000টা নাম্বার দিলেও ও তার সাম বের করে দেখাতে পারবে। সো দিস ইজ আ ভেরি বেসিক ডিফারেন্স বিটুইন মেশিন লার্নিং মডেলস অ্যান্ড ট্রেডিশনাল প্রোগ্রামিং। নাও why to use machine learning, why are we going to use machine learning? মেশিন লার্নিং ইউজ করার কি প্রয়োজনীয়তা আছে, বা ট্রেডিশনাল প্রোগ্রামিং থেকেই তো কাজগুলো করা যেতে পারতো, তাহলে আমরা কেন মেশিন লার্নিংয়ে শিফট করলাম? দ্যাট ইজ আ কোয়েশ্চেন দ্যাট উই হ্যাভ টু অ্যান্সার নাও। সো দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট হিয়ার, দ্যাট why to use machine learning, right? নাও ওয়াই টু ইউজ মেশিন লার্নিং। সো যদি আমাকে একটা এরকম টাস্ক দেওয়া হয় যে একটা ইমেল, if I have given the task of to find out whether that email is spam or not, একটা ইমেল স্প্যাম কি স্প্যাম নয়, এই রকম টাস্ক যদি আমাকে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আমি কি করতে পারি? সেই একটা ট্রেডিশনাল প্রোগ্রামিং যদি আমি লিখতে চাই, তাহলে ট্রেডিশনাল প্রোগ্রামিং লিখতে গেলে আমি ইফ এলস লুপ ইউজ করে একটা প্রোগ্রাম লিখতে পারি, যেখানে আমি কিছু কিওয়ার্ডস, প্রত্যেকটা ইফ এলস লুপের মধ্যে আমি কিছু কিওয়ার্ডস অ্যাপ্লাই করব, অ্যান্ড আলটিমেটলি সেই এলস ইফ বা এলিফ যে কোনো একটা লুপ ইউজ করে আমি এটা করতে পারি, যে কিছু কিওয়ার্ডস যদি ইমেলটার মধ্যে থাকে, যেমন সেল, ডিসকাউন্ট, অফার, এই টাইপের কিওয়ার্ডস যদি একের বেশিবার থাকে কোনো ইমেলের মধ্যে, তাহলে সেই ইমেলটাকে আমরা স্প্যাম বলছি, না হলে স্প্যাম বলছি না। তো এই টাইপের ইফ এলস লুপ ইউজ করে আমি আমার একটা ট্রেডিশনাল প্রোগ্রামিং কোড লিখতে পারি, রাইট? সেই ইফ এলস কোডটা আলটিমেটলি আমাকে কী করছে, ইফ এলস কোডটা আলটিমেটলি আমাকে কোন ইমেলটা স্প্যাম আর কোন ইমেলটা স্প্যাম নয় সেটা দেখতে হেল্প করছে, বা সেটা বুঝতে হেল্প করছে। কিন্তু এবার বিষয় হচ্ছে যে এরকম কোনো ইমেল যদি আসতে থাকে দিনের পর দিন, যেখানে সেল বা ডিসকাউন্ট কোনো কথাই লেখা নেই, কিন্তু ওরা বিগ ডিসকাউন্ট ওরা হয়তো দিয়েছে, হিউজ শব্দটা ইউজ করছে, ওরা হয়তো ডিসকাউন্ট ইউজ করছে না, ওরা হয়তো অফার ইউজ করছে, রাইট? হিউজ অফার। তখন কিন্তু আলটিমেটলি আমার যে কোডটা লেখা হয়েছে, সেই কোডটাকে আমি এক্সিকিউট করতে পারবো না। এক্সিকিউট করলেও সেই কোডটা কিন্তু আলটিমেটলি আমাকে ধরে দিতে পারবে না যে কোন ইমেলটা স্প্যাম আর কোন ইমেলটা স্প্যাম নয়। তো সেক্ষেত্রে আমাকে এসে আবার আমার কোডে চেঞ্জ করতে হবে, আবার আমাকে একটা নতুন ইফেলস দিয়ে হিউজ আর অফার এই ওয়ার্ডগুলোকেও অ্যাড করতে হবে, যে এই ওয়ার্ডগুলোও যদি কোনো মেলে দেখতে পাও, তাহলে সেটাও কিন্তু স্প্যামের মধ্যে পড়ছে, সেটাকেও কিন্তু স্প্যামে ফেলে দাও। এবার বিষয় হচ্ছে যে তাহলে এই রকম বারবার করে আমাকে যদি মডিফাই করতে হয় কোডটাকে, দেন দ্যাট উইল বি আ ভেরি হেক্টিক প্রসেস, সেটা খুব জটিল একটা সমস্যা হয়ে যাবে, যে বারবার করে আমাকে
মডিফাই করতে হবে কোডটাকে। তো সেই জন্য আমরা মেশিন লার্নিংয়ের ইউজ করব এখানে। যদি এই জিনিসটাই, এই সেম জিনিসটাই যদি মেশিন লার্নিংয়ের থ্রুতে বা মেশিন লার্নিংয়ের হেল্পে করা হতো, তাহলে আমরা কি করতে পারতাম? তাহলে আমরা কি করতাম, আমরা মিলিয়ন্স ইমেলস বা ডেটা যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সেটা আমরা আমাদের মেশিন লার্নিংয়ের মডেলটাকে ফিট করতাম, আমাদের মেশিন লার্নিংয়ের মডেলটাকে দিতাম। ওই প্রত্যেকটা ইমেল বা প্রত্যেকটা ডেটা আমরা আমাদের মেশিন লার্নিংয়ের মডেলটাকে দিয়েছি, ওই প্রত্যেকটা ওয়ার্ডকে বা প্রত্যেকটা ইমেলের যে প্যাটার্ন, যে কোন কোন ওয়ার্ড ইউজ হচ্ছে, কতবার করে ইউজ হচ্ছে, সেই প্যাটার্নটা ও অ্যানালাইজ করতো। মিলিয়ন্স অফ ইমেল থেকে ও আলটিমেটলি প্যাটার্ন অ্যানালাইজ করে ও আলটিমেটলি তখন কিন্তু আমাদেরকে একটা প্যাটার্ন বলে দিতে পারতো, বা কোনো ইমেল ওকে দেখানো হলে আলটিমেটলি সেটা স্প্যাম না স্প্যাম নয় সেটাও বলে দিতে পারতো অন দ্য বেসিস অফ দ্য প্যাটার্ন রেকগনাইজেশন। যে প্যাটার্নটাও রেকগনাইজ করেছে ওই মিলিয়ন্স অফ ইমেল পড়ে, যে কোন ওয়ার্ডটা কতবার এসছে, কোন ওয়ার্ডটা থাকলে স্প্যাম হচ্ছে, কোনটা থাকলে স্প্যাম হচ্ছে না, সেই প্যাটার্নগুলো রেকগনাইজ করে কিন্তু আলটিমেটলি ও আমাকে এটা বলে দিতে পারবে যে কোনটা স্প্যাম নয়। এই কারণে এই ট্র্যাডিশনাল প্রোগ্রামিংয়ের থেকে কিন্তু মেশিন লার্নিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক বেশি হেল্পফুল। নাও সেকেন্ড যদি আমাদেরকে কজ বলতে হয়, যে সেকেন্ড কী কজের জন্য আমরা মেশিন লার্নিংকে অ্যাপ্লাই করলাম বা এমপ্লয় করলাম, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে ইমেজ ক্লাসিফিকেশান। তো ইমেজ ক্লাসিফিকেশান যদি আমাকে করতে হয়, যে আমাকে দুটো ছবি দেওয়া হয়েছে, একটা ছবি হচ্ছে কুকুরের, একটা ছবি হচ্ছে বিড়ালের। এবার এই ইমেজ ক্লাসিফিকেশানটা আমি কিভাবে করব? এই ইমেজ ক্লাসিফিকেশানটা অন দ্য বেসিস অফ দ্য ক্রাইটেরিয়া, যে আমি যদি ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের মাধ্যমে করতে যাই তাহলে কিন্তু এটা হবে না। কারণ আলটিমেটলি ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের মডেলের মাধ্যমে করতে গেলে প্রত্যেকটা অনেক টাইপের ডগ আছে। আমি যদি ইফ এলস লুপ দিয়েও করতে যাই আলটিমেটলি কিন্তু আমি পারবো না, কারণ এতগুলো টাইপের ক্রাইটেরিয়াকে ইফ এলস লুপে বসাতে গেলে সেটা অনেক বেশি হেক্টিক একটা প্রসেস হয়ে যাবে, অ্যান্ড তার কোনো অ্যাকুরেসিরও কোনো ডিটারমিনেন্ট নেই যে সেটা কতটা অ্যাকুরেট হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, তাহলে আমরা ইফ এলসটা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে আমরা কি করব? আমাদের মেশিন লার্নিংয়ের যে মডেলটা, সেই মেশিন লার্নিংয়ের মডেলকে আমি হাজার কুকুরের ছবি দেবো, হাজার ডগসের ছবি দেবো, অ্যান্ড সেই ডগসের ছবিগুলো নিয়ে আলটিমেটলিও কত টাইপের ডগ হতে পারে, সেই ডগগুলোর মধ্যে কী কী ক্রাইটেরিয়া, কী কী ফিচার্স রয়েছে, সব কিছু থেকে একটা প্যাটার্ন বের করবে। অ্যান্ড আলটিমেটলি সেই প্যাটার্নটা বের করেও কী করবে, সেই প্যাটার্নটা বের করে কিন্তু ও আমাকে বলে দিতে পারবে যে হ্যাঁ, যে ছবিটা তুমি দেখাচ্ছ, আমি যদি পরবর্তীতে ওই মেশিন লার্নিংয়ের মডেলটাকেই আমি যদি পরবর্তীতে কোনো ছবি দিই, যে এই ছবিটা ডগের নাকি কোনো ক্যাটের, তাহলে কিন্তু আমাকে বলে দিতে পারবে যে হ্যাঁ, এই ছবিটা কোনো ডগের না ক্যাটের। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ইমেজ ক্লাসিফিকেশানের জন্য মেশিন লার্নিংয়ের মডেলটাকে ইউজ করব, আমরা ট্রেডিশনাল প্রোগ্রামিংয়ের থেকে কিন্তু সরে আসব। থার্ড যে ইউজটা আমি বলতে পারি সেটা হচ্ছে ডেটা মাইনিং। ডেটা মাইনিং খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, যে সামটাইমস আমাদেরকে হিডেন প্যাটার্ন খুঁজতে হয়। কোনো ডেটার থেকে যদি আমাদেরকে কোনো হিডেন প্যাটার্ন খুঁজতে হয়, তাহলে আমরা ডেটা মাইনিংয়ের হেল্প নিতে পারি। হিডেন প্যাটার্ন মানে কি, যে অনেক সময় অনেক ডেটার মধ্যে এরকম অনেক প্যাটার্ন থাকে যেটা উপর থেকে দেখে বোঝা সম্ভব না, ভিতর থেকে সেই প্যাটার্নগুলোকে বের করে নিতে হবে। তো সেই হিডেন প্যাটার্নগুলো খুঁজতে যে ডেটা মাইনিং করতে হয়, সেটা কিন্তু উইথ দ্য হেল্প অফ মেশিন লার্নিং মডেলসই পসিবল। মেশিন লার্নিং মডেলের ছাড়া, মেশিন লার্নিং মডেলকে ইউজ না করে কিন্তু আমরা সেই হিডেন প্যাটার্নকে খুঁজে বের করতে পারবো না। তো সেই কারণে আমরা মেশিন লার্নিং মডেলটাকে ইউজ করি। নাও আই হোপ দিস ইজ আ কোয়াইট ইন্টারেস্টিং অ্যান্ড গুড ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ মেশিন লার্নিং সো ফার। নাও মেশিন লার্নিং কি ইন্ডাস্ট্রিতে এতদিন ছিল না? মেশিন লার্নিংয়ের হিস্ট্রিটা যদি আমরা একটু দেখি, যে মেশিন লার্নিং এতদিন পর কেন আসলো, why were machine learning so far, if I talk about the history of machine learning, যে মেশিন লার্নিং এতদিন কেন আলোচনায় আসেনি, হঠাৎ করে এই 4-5 বছর বা 10 বছরই কেন মেশিন লার্নিং এতটাই মেশিন লার্নিংয়ের গ্রাফটা যদি দেখা হয়, তাহলে দেখা যাবে যে রিসেন্ট টাইমে মেশিন লার্নিংয়ের গ্রাফটা এরকম উঠতে শুরু করেছে। তাহলে এটা কেন হলো? মেশিন লার্নিংয়ের গ্রাফটা হঠাৎ করে এতটা উপরে উঠতে শুরু করলো কেন? সেই ব্যাপারে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে মেশিন লার্নিংয়ের যে মেশিন লার্নিংয়ের মডেলগুলোর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রয়োজন।
মেশিন লার্নিংয়ের যে মডেল, সেই মডেলের কী প্রয়োজন, সেই মডেলকে তুমি যত বেশি ডেটা দেবে তত বেশি সে অ্যাকুরেটলি প্যাটার্ন রেকগনাইজ করতে পারবে, আর যত কম ডেটা দেবে তত সে কম প্যাটার্ন রেকগনাইজ করতে পারবে। তাহলে মেশিন লার্নিংয়ের মডেলের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা প্রয়োজন। ইন্টারনেটের ইউজ যদি আমাদের দেখতে হয়, তাহলে আফটার 2010 পর থেকে ইন্টারনেটের ইউজ কিন্তু খুব বেশি বেড়েছে, আর যত বেশি ইউজ বেড়েছে ইন্টারনেটের তত বেশি কিন্তু আমরা ডেটা জেনারেট করতে শুরু করেছি। তো যত বেশি ডেটা আমরা জেনারেট করতে শুরু করেছি তত কিন্তু আলটিমেটলি মেশিন লার্নিংয়ের যে মডেলের অ্যাকুরেসি সেটাও বাড়তে শুরু করেছে। তো আলটিমেটলি একটা মেশিন লার্নিংয়ের মডেল কতটা অ্যাকুরেট হবে, কতটা অ্যাকুরেটলি প্যাটার্ন রেকগনাইজ করতে পারবে, সেটা ডিপেন্ড করছে কত বেশি ডেটা তুমি ওকে দিতে পারছো। তো যেহেতু আমরা 2010-এর আগে খুব একটা ইন্টারনেট হাইলি ইউজ করতে পারতাম না, তো আর 4G কানেকশানগুলো, 5G 4G এগুলো কিছুই ছিল না, তো খুব বেশি ডেটা জেনারেট হতো না। তো ওই কারণে মেশিন লার্নিংয়ের মডেলগুলোকেও কিন্তু খুব একটা ইউজ করা যেত না, বিকজ অফ দ্য ল্যাক অফ ডেটা অর ল্যাক অফ সাফিসিয়েন্ট ডেটার অভাবের কারণে কিন্তু আমরা মেশিন লার্নিংয়ের মডেলগুলোকে প্রপারলি ইউজ করতে পারতাম না। এটা একটা প্রথম কারণ যে মেশিন লার্নিং কেন এতদিন ধরে চর্চায় আসেনি। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট কারণ অ্যাবাউট ইফ আই টক অ্যাবাউট ওয়াই মেশিন লার্নিং ওয়াজ নট ইন্ট্রোডিউসড অর নট বিকামিং পপুলার, তো সেকেন্ড কারণ যেটা হচ্ছে যে মেশিন লার্নিংয়ের যেহেতু এতটা ডেটা প্রয়োজন, অ্যান্ড এতটা ডেটাগুলো এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সেগুলোকেও কিন্তু খুব এফিশিয়েন্ট হতে হবে। হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যদি খুব এফিশিয়েন্ট না হয় তাহলে কিন্তু এত হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করা পসিবল না, রাইট? তো আলটিমেটলি হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারস যদি কথা বলি, যে তাহলে 2010, 11, 12 এই টাইমটার আগে পর্যন্ত আমাদের কাছে কিন্তু এত হিউজ অ্যামাউন্ট অফ হাই ডেফিনেশন বা হাই কোয়ালিটি ফোনস, হাই কোয়ালিটি কম্পিউটার্স, ল্যাপটপস ছিল না। তো আলটিমেটলি এখনকার দিনে আমাদের যেরকম 8GB র্যাম, 12GB র্যামের ফোন চলে এসছে, তখন কিন্তু এই জিনিসগুলো ছিল না, রাইট? তো এই যে 8GB র্যাম, 12GB র্যামের ফোন এসছে, ল্যাপটপ এসছে, কম্পিউটার এসছে, এখন এর ফলে আলটিমেটলি আমরা এই হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে পারি। এরকম অনেক সফটওয়্যার এখন এসছে যেগুলো হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে পারে, যেগুলো আগে ছিল না। সেই কারণে কিন্তু মেশিন লার্নিংটাকেও প্রপারলি ইউজ করা যেত না, কারণ মেশিন লার্নিং ইউজের মেন মোটো বা মেন মোটিভই কিন্তু ছিল আলটিমেটলি যে আমি হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করব। আর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা নিয়ে কাজ করতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ডেটাটা প্রথম কথা জেনারেট করতে হবে। আর ডেটা যেহেতু যতদিন ইন্টারনেট না ছিল, মানে ইন্টারনেট যতদিন ভালোভাবে ব্যবহার করতে আমরা শুরু করিনি, মানে 4G বা 5G আসার আগের কথাটা আমি বলছি, তো সেই সময় কিন্তু আমরা খুব বেশি ডেটা জেনারেট করতাম না। তো সেই কারণে মেশিন লার্নিংয়ের মডেলগুলোরও অ্যাপ্রোপ্রিয়েটনেস ছিল না বা অ্যাকসেপ্টেন্স ছিল না। আর হার্ডওয়্যার সফটওয়্যারও অতটা উন্নত হয়নি সেই সময়, সেই কারণে আমরা মেশিন লার্নিংয়ের মডেলগুলোর যে অ্যাপ্রোপ্রিয়েটনেস সেটা তখনও অ্যাকসেপ্ট করতে পারিনি। তো দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অ্যাবাউট দি মেশিন লার্নিং, and in the second class we will meet again.